আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম হোসাইন। ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা রাশিয়া আন্তর্জাতিক ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। রাশিয়াকে থামিয়ে দিতে ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে সামরিক এবং অর্থনৈতিকভাবে পর্যদস্ত ও দেশটির সমাজ কাঠামোকে দুর্বল করতে দেশটিকে যুদ্ধে টেনে এনেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কৌশলী ভূমিকার মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়ে এখন উল্টো ন্যাটো জোটকে চাপের মুখে ফেলেছেন। যুদ্ধের পরিস্থিতি এখন অনেকটাই রাশিয়ার অনুকূলে। অন্যদিকে ইউরোপে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বিরোধী মনোভাব ক্রমশই বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার মেরুদণ্ড ভাঙতে গিয়ে ন্যাটোর অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। যুদ্ধের ময়দানে আমরা রাশিয়ার রক্ত ঝরাবো, মার্কিন বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই দাবি করেছিলেন গত বছর। তার এই কথার সুস্পষ্ট একটি অর্থ রয়েছে। সে সময় রাশিয়া তার সাধের বেশ কিছু কৌশলগত বিষয় নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে মার্কিনিরা। বর্তমান সময়ের পররাষ্ট্রনীতি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কৌশলগত আলোচনা করতে অনেকদিন থেকেই অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারকরা যখন কৌশল নির্ধারণ করেন তখন তারা এর কৌশলগত দিক নিয়ে খুব একটা ভাবেন এমন নজির কমই আছে। তারা যেসব কৌশল গ্রহণ করেন তা কতটা বাস্তবে প্রয়োগ করা সম্ভব হবে তা নিয়ে তাদের তেমন নজর থাকে না। তারা ঝুঁকি গ্রহণের খেলায় মেতে ওঠেন বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের চিন্তাভাবনা তৎপরতা তারই একটি উদাহরণ বলে মনে করেন এসব বিশ্লেষক। রাশিয়া ইউক্রেনের সামরিক আগ্রাসন চালানোর পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পুরো সমাজকেই এই যুদ্ধে জড়িয়ে ফেলতে সক্ষম হয়েছেন। আন্তর্জাতিক ভূ রাজনীতির বিশ্লেষক পিটার জেইহান এর ভাষায় এটা হচ্ছে রাশিয়ার সর্বশেষ যুদ্ধ। এক দশক পরে রাশিয়ার সমাজ আর টিকবে না। দেশটির রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনীতিও ভেঙে পড়বে। কেননা রাশিয়ার স্ট্রংম্যান প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে তার সীমারেখার বাইরে চলে গেছেন। বিশ্লেষক পিটার জেইহানের মন্তব্য সঠিক প্রমাণিত হতে পারে, আবার নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার ও প্রেসিডেন্ট পুতিনের ক্ষমতার সীমারেখা সম্পর্কে এসব অনুমান পরীক্ষা করে দেখার। এই কারণেই বাইডেন প্রশাসন রাশিয়ার আগ্রাসন প্রতিরোধের যুদ্ধে ইউক্রেনকে সব ধরনের সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না হওয়া সত্ত্বেও দেশটিকে এভাবে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়ার কারণ এটাই। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি থাকা সত্ত্বেও ইউক্রেনকে সমর্থন করা থেকে সরে আসেনি ওয়াশিংটন। কিন্তু সবকিছু যদি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মতো না হয় তাহলে কি হবে? যুদ্ধে শত্রুর সাথে প্রথম মোকাবেলার পর পরিকল্পনা মতো সবকিছু এগিয়ে যাওয়ার নজির বিশ্বে খুব কমই আছে। ইউক্রেনকে সার্বিক সমর্থন দেওয়ার পেছনে যুক্তি আছে যুক্তরাষ্ট্রের। তা হচ্ছে ইউক্রেনের কম সংখ্যক মানুষের জীবন এবং মার্কিন করদাতাদের ডলার ব্যয়ের বিনিময়ে পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো শরিকদের প্রতি রাশিয়ার হুমকি যতটা সম্ভব কমিয়ে আনা। এই কৌশলে তারা রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী হতে চায়। এজন্যই যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার নামে দেশটিকে সামরিক, অর্থনৈতিক ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে। এতে ইরাক ও আফগানিস্তানের মতো আমেরিকান জনগণের জীবনহানি ঘটছে না। এটা হচ্ছে আধুনিক উত্তর পশ্চিমা শক্তিগুলোর একটি স্বচ্ছ যুদ্ধ, যে যুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে রাশিয়ার কিছুই করার নেই, অথচ তারা ঠিকই সামরিক ও অর্থনৈতিকভাবে রাশিয়ার ক্ষতি করতে সক্ষম হয়েছে। এটাই হচ্ছে ওয়াশিংটনের চিন্তাধারা। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেই দ্বিমাত্রিক নীতি যা মধ্যপ্রাচ্যে গত ২০ বছরের যুদ্ধে হোঁচট খেয়েছে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সেনা মোতায়েন করা হয়নি, একথা সত্য, কিন্তু নীতি নির্ধারকদের চিন্তাভাবনা ইরাক যুদ্ধের মতো একই রকম আছে। ফলে ইউক্রেনেও যুক্তরাষ্ট্র একটি অজেয় যুদ্ধে জড়িয়ে পড়েছে। মার্কিন নীতি নির্ধারকরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল মনে করছেন। চার্চিলের মতোই জেলেনস্কি তার দেশ ও জাতিকে রক্ষা করার চেষ্টা করছেন। তার এই কাজ অবশ্যই প্রশংসনীয়। পশ্চিমা গণমাধ্যম তাকে একজন হিরো হিসেবে তুলে ধরলেও বাস্তবে তিনি চার্চিল নন, বরং ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আহমদ চালাবির মতোই একজন নেতা।
আহমদ চালাবি ছিলেন ইরান সমর্থিত নির্বাসিত একজন ইরাকি নেতা। তিনি মার্কিন সামরিক আগ্রাসন পরবর্তী ইরাকে সাদ্দাম হোসেনের স্থলাভিষিক্ত হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু তিনি আগাগোড়াই ছিলেন দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। তিনি ও তার সহযোগী ইরাকি নেতারা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চারপাশে থাকা ৯০ রক্ষণশীলদেরকে মিথ্যা তথ্যের ভিত্তিতে ইরাকে আগ্রাসন চালাতে বুশকে প্রভাবিত করতে পেরেছিলেন। ক্ষমতালোভী প্রবাসী ইরাকি নেতারা বুশ প্রশাসনের কাছে তথ্য দিয়েছিলেন যে সাদ্দাম হোসেন ব্যাপক বিধ্বংসী অস্ত্র তৈরি করছেন। ইরাকে ২০০৩ সালে সামরিক আগ্রাসন চালানোর আগে যুক্তরাষ্ট্র মনে করেছিল সাদ্দাম হুসেনের যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছেন। তাকে ক্ষমতা থেকে উৎখাতের পর তারা ভালোভাবেই দেশটিকে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন। এরপরে বুশ প্রশাসন ইরাকে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। বুশ প্রশাসন মনে করেছিল সাদ্দাম পরবর্তী ইরাকে আহমদ চালাবির নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে সামরিক অভিযানে ব্যয় করা অর্থ দেশটির তেল সম্পদ থেকে তুলে আনা যাবে। একই সাথে ইরাকি তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক তেল বাণিজ্যে যুক্তরাষ্ট্র কর্তৃত্ব করবে। কিন্তু সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পর মার্কিন পরিকল্পনা লাইনচ্যুত হয়ে পড়ে। চালাবির নেতৃত্বাধীন গ্রুপ ইরাকি ন্যাশনাল কংগ্রেস সাধারণ ইরাকিদের সমর্থন লাভে ব্যর্থ হয়। ফলে তারা ইরাকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র ও অংশীদার হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পারেনি। নানা কারণে ইরাকে যুক্তরাষ্ট্রের কাগুজে পরিকল্পনা ব্যর্থতার দিকে ধাবিত হয়। পরিকল্পনা একরকম করা হয়েছিল, কিন্তু ফলাফল আসে অন্যরকম। ইরাকে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি, তেমনি যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা অনুযায়ী ইরাকি তেল সম্পদও কুক্ষিগত করতে পারেনি। শেষ পর্যন্ত ইরাক থেকে যুক্তরাষ্ট্র চলে যেতে বাধ্য হয়েছে। ইরাকে মার্কিন সামরিক হস্তক্ষেপে পুরো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে পারেনি, বরং পুরো এলাকা জুড়েই ইসলামপন্থীদের মার্কিন বিরোধী মনোভাবকে আরও চাঙ্গা করেছে। যুক্তরাষ্ট্র বিরোধী ইরান এখন সেই সুযোগ কাজে লাগাচ্ছে। বৃহৎ পারমাণবিক শক্তির অধিকারী রাশিয়াকে দুর্বল করার জন্য ইউক্রেনকে ব্যবহার করতে গিয়ে যুক্তরাষ্ট্র আরও একবার বড় ধরনের কৌশলগত ভুলের ফাঁদে পড়েছে। এমন একটি পরিকল্পনা নিয়ে বাইডেন প্রশাসন অগ্রসর হয়েছে, যেটি বাস্তবতার সাথে অনেকটাই সম্পর্কহীন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ভাঙতে গিয়ে ন্যাটো জোটকেই ভাঙনের কবলে ঠেলে দিয়েছে। অনুসন্ধানে সাংবাদিক সেইমুর হার্স সম্প্রতি যে তথ্য প্রকাশ করেছেন তা যুক্তরাষ্ট্রের জন্য আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। রাশিয়া থেকে সাগরের তলদেশ দিয়ে জার্মানি হয়ে ইউরোপে গ্যাস সরবরাহের জন্য নির্মাণ করা হয়েছে নর্ড স্ট্রিম পাইপলাইন। এই পাইপলাইনে গত সেপ্টেম্বর মাসে রহস্যজনক বিস্ফোরণ ঘটে। সেইমুর হার্স দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত রয়েছে। তার এই প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর প্রভাব ন্যাটোর উপরও পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা, কেননা জার্মানি ন্যাটোর গুরুত্বপূর্ণ একটি সদস্য দেশ। নর্ড স্ট্রিম পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জার্মানিকে উচ্চ মূল্যে গ্যাস কিনতে হচ্ছে। এর ফলে জার্মানির অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে জার্মানিতে ন্যাটো বিরোধী মনোভাব বাড়ছে। একই সাথে রাশিয়ার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ছে দেশটির মানুষ। বিশেষ করে কট্টর ডান ও কট্টর বামপন্থীরা রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে। এর ফলে জার্মানিতে আগামী নির্বাচনে ন্যাটোপন্থী সরকারের অবসান ঘটতে পারে। সে ধরনের কিছু ঘটলে তা খারাপ খবরই হবে ন্যাটো জোট ও যুক্তরাষ্ট্রের জন্য, কেননা ন্যাটোর প্রতি সমর্থন কমলে তা ইউরোপে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নেতৃত্ব ও একই সাথে ন্যাটোর অস্তিত্বকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিরিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।